আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে ফিক্সচার ঘোষণা হয়েছে। আসলে ফিক্সচারটা আগেই ঘোষণা হয়েছে, বাট অফিসিয়ালি আজকে জানানো হয়েছে যে কোন দলের খেলা কোন মাঠে। আমরা যেটা জানি যে ভারতের সব ম্যাচগুলো হবে আরব আমিরাতে, দুবাইয়ে, এবং বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তান দুবাই মিক্স। এবং আমরা সেটা নিয়ে আলোচনা অবশ্যই করব, কারণ আজকের দিনটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেই অনুশীলনের প্রস্তুতিটা আমরা সারাদিন মাঠে বসেই দেখেছি। এখন ফ্লাড লাইটের আলো জ্বলছে, এখন পর্যন্ত আসলে অনুশীলন এই তো মাত্রই শেষ হয়েছে। আমরা সেটা নিয়েই একটু কথা বলবো। তার আগে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ভেন্যুগুলো নিয়ে একটু বলতে চাই। বাংলাদেশের প্রথম খেলাটা হচ্ছে ভারতের সঙ্গে দুবাই, এবং পরবর্তী দুই ম্যাচ হচ্ছে রাওয়ালপিন্ডি। এবং রাওয়ালপিন্ডির দুই ম্যাচের কথা মনে পড়লে বোধহয় একটু গুড ফিল আসে না? কেন আসে সেটা একটু শাওনের কাছ থেকে শুনি। রাওয়ালপিন্ডিতে আমরা গত বছর অর্থাৎ 2024 সালে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছিলাম, হোয়াইট ওয়াশ করেছিলাম। ঠিক পাকিস্তানের বিপক্ষে আমাদের খেলাটা আবার রাওয়ালপিন্ডি। আমাদের কিন্তু বোলিং অ্যাটাক একই অ্যাটাক, শুধু হাসান মাহমুদের জায়গায় মুস্তাফিজ, এছাড়া বাকি সব একই। তো নিশ্চয়ই পাকিস্তানেরও প্রায় একই প্লেয়াররাই খেলেন দুইটা ফর্মেটেই, ওয়ান ডে টেস্ট খুব বেশি তফাৎ নাই। তো সেই কারণে রাওয়ালপিন্ডি আমাদের জন্য একটা লাকি ভেন্যু বলা যায়। রাওয়ালপিন্ডিতে যেমন আমাদের পেসাররা যে সাফল্য পাচ্ছেন, রিসেন্টলি যে ম্যাজিক দেখাচ্ছেন, রাওয়ালপিন্ডি সেই ম্যাজিক দেখানোর মতোই উইকেট, ম্যাজিক দেখানোর মতোই মাঠ, এবং সেখানে আমাদের ব্যাটার বোলার সবাই ভালো করেছেন রিসেন্টলি। তো খুব স্বাভাবিকভাবেই সেখানে আমাদের দুইটা ম্যাচ, একটা নিউজিল্যান্ডের বিপক্ষে, একটা পাকিস্তানের বিপক্ষে, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের ভক্তরা এখানে একটা হাই এক্সপেকটেশন রাখতেই পারে। এখন আমি যদি রাওয়ালপিন্ডির বাইরে যেটা বলি, ভারত, তাদের সবগুলো ম্যাচ দুবাই, এই জন্য বাংলাদেশকেও দুবাইতে একটা ম্যাচ খেলতে হবে। তো ভারতের বিপক্ষে বাংলাদেশের যে দুবাইতে যে ম্যাচটা, আমি যদি সেটা নিয়ে আপনাকে বলতে বলি, আপনি সেটা নিয়ে কী বলবেন? আমি কিন্তু এই দুটাতে বাংলাদেশের ফরে রাখছি, ওইটাতে আপনি কার ফরে রাখবেন? দুবাইয়ে যদি ভারতের বিপক্ষে ম্যাচের কথা বলতে হয়, আমার আসলে স্মৃতিতে এশিয়া কাপের ওই ফাইনালটা চলে আসে, যেখানে আমি অবশ্যই লিটন দাসকে মিস করতে হবে সেই জায়গাটাতে। বাট আমি যেটা বলতে পারি, দুবাই কিন্তু বাংলাদেশের জন্য কিছু ভালো মোমেন্টও ক্রিয়েট করে দিয়েছে। আমরা এশিয়া কাপের ওইবার দেখেছি যে তামিম ওই যে হাতের যে ব্যাপারটা ছিল, ওটা শ্রীলঙ্কার বিপক্ষে ছিল, কিন্তু আবুধাবিতে বাংলাদেশের কিন্তু ওই রেজাল্টটা বাংলাদেশ খুব একটা করতে পারেনি। শারজাতেও বাংলাদেশ দলের অবস্থা এখনো পর্যন্ত, বাংলাদেশ ওয়ানডে জেতেনি আমি যতটুকু আমার মনে আছে। কিন্তু দুবাইয়ে বাংলাদেশ দল কিন্তু, আমি শুধু মানে জাতীয় দলের কথা বলবো না, বয়স ভিত্তিক দলও ওখানে শিরোপা জিতেছে, এরকম রেকর্ডও আছে। সো আলটিমেটলি দুবাইয়ের ভেন্যুটা আসলে একটু কেমন, যে ধরেন আপনি আলটিমেটলি ওখানে ব্যাটসম্যান বলার বোথ ইন্ডেই কিছু না কিছু থাকে। যেমন এশিয়া কাপে পাকিস্তানের সাথে ওই ম্যাচটার কথা যদি বলি, ওই যে মাশরাফির একটা ফ্লাইং ক্যাচ ছিল, মুস্তাফিজুর রহমান বাবর আজমকে ইনসাইড, মানে বাবর আজম তো রীতিমতো বুঝতেই পারেন যে মুস্তাফিজুর রহমান ইনসুইং করাতে পারেন, লিটারালি ওখানে একটা ভালো ম্যাজিক দেখিয়ে, ভালো ম্যাজিক। সো এরকম অনেক স্মৃতি বাংলাদেশ দলের আছে। আসলে ক্রিকেটটা তো আপনি জানেন যে মনস্তাত্ত্বিক গেমও, যেই ভেন্যুতে আসলে আপনার ভালো কিছু স্মৃতি আছে, নিশ্চয়ই সেটা আপনাকে কনফিডেন্স দেয়। এই যে মিরপুরের আবার একই সাথে যখন আপনার ভেন্যুতে কোনোই ভালো স্মৃতি নেই, এটা কিন্তু আপনাকে পিছিয়েও রাখে, যে এই ভেন্যুতে আসলে আমার তো ভালো মনে রাখার মতো কোনো স্মৃতি নেই। আলটিমেটলি ওই জায়গাটাতে কিন্তু দুবাই বাংলাদেশের জন্য বেশ, আমার কাছে মনে হয় আরব আমিরাতের অন্য ভেন্যুগুলোর তুলনায় কিছুটা এগিয়ে। এটা তো আসলে আমরা হিসাব করলাম ভেন্যুর হিসাব, কিন্তু আপনি যদি শক্তির বিচারটা করেন ভারতের সঙ্গে, সেক্ষেত্রে আপনি হয়তো বা খাতা কলমে সবসময় বাংলাদেশ দলকে ভারতের থেকে পিছিয়ে রাখতেই পারেন। এটা সেই প্রথম থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। কিন্তু আপনি যখন ভারতের সাথে বাংলাদেশ মাঠে নামে, তখন কেমন যেন মনে হয় ওই শক্তির ফারাকটা কমে আসে। এবং সবসময় আমরা দেখতে যেটা পারি যে ভারতের সাথে বাংলাদেশের ভেন্যুতে তো বাংলাদেশ সবসময় ফেভারিটের মতো খেলছে লাস্ট কয়েক বছর, বাট যখন বাইরের ভেন্যুগুলোতে খেলা হয়, সেটা ইভেন ভারতের মাঠে, আপনি ব্যাঙ্গালোরের সেই টি-20 ম্যাচটার কথাও বলতে পারি, মানে বাংলাদেশ হয়তো বেশিরভাগ ম্যাচেই হেরেছে, বাট তারপরে ওই যে কন্টেস্টের পর্যায়ে যায় খেলাটা, যে খুব ফাইট অবস্থায় চলে যায়, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা গ্রিন সিগন্যালই বলবো। এবং বাংলাদেশের এই দলটাই অনেকেই নেই, আবার একটা নতুন করে শুরু করার একটা ব্যাপার রয়েছে। এই নতুন করে শুরুর ব্যাপারে আমি একটা স্মৃতিই জাস্ট আপনাকে বলতে পারি, 2007 সেই বিশ্বকাপের কথা। ওইবারও কিন্তু নতুন শুরুর একটা প্রচেষ্টা ছিল, তামিম, সাকিব, মুশফিক, একেবারে নতুন সেট আপ। এটা নিয়ে অনেক আলোচনাও ছিল যে বিশ্বকাপের মতো জায়গায় ভারত সাউথ আফ্রিকার মতো দলের এগেনস্টে আপনার এই ব্যাটাররা আসলে কি করতে পারবেন। তো কারণ 2003 সালে তো বাংলাদেশের একটা ভরাডুবি হয়েছিল, জঘন্য ভরাডুবি ওয়ার্ল্ড কাপে। সো 7 সালে সেই জায়গাটাতে যখন এরকম একটা নতুন সেট আপে নামানো হয়েছিল, বাংলাদেশ দল সেখানে সফল ছিল। আলটিমেটলি এইবারও হবে তার কোনো মানে নেই, বাট দেয়ার ইজ এ চান্স যে বাংলাদেশের এখন যারা সেট আপে রয়েছেন, তানজিদ হাসান তামিম বলেন, বা তানজিদ হাসান তামিম তো ইভেন গত ওয়ার্ল্ড কাপও ভারতের বিপক্ষে খুব দারুণ একটা ইনিংস তিনি খেলেছিলেন। তো সব কিছু মিলিয়ে আমরা পজিটিভ ব্যাপারগুলো
সেগুলো নিয়ে একটু বেশি কথা বলতেই পারি, অন্তত যেহেতু এখন খেলাটা সামনে, ইতিবাচক ব্যাপারগুলো একটু ভাবার সুযোগ আছে। এবং আরেকটা ব্যাপার আমি আজকে আপনার কাছে একটু জাস্ট অল্প ছোট করে জানতে চাইবো যে আজকের প্র্যাকটিসটা হয়েছে, প্র্যাকটিস নিয়ে আসলে আলাদা আলাদা অনেক কিছুই হয়েছে, সেটা আমরা আলাদা আলাদা অবশ্যই মিডফিল্ডে আমাদের দুজনের বিভিন্ন সেই প্যাকেজ আপনারা জানতে পারবেন। সেখানে জাকির আলী অনেক আছে, পেসারদের নিয়ে কাজ করা হয়েছে, সেগুলো আলাদা ব্যাপার। বাট ওভারঅল মানে এখনও তো বরিশালের ক্রিকেটাররা, অর্থাৎ বরিশাল দলে যারা খেলেছেন তারা এখনও যোগ দেননি, অল্প কিছু ক্রিকেটারই অনুশীলনে যোগ দিয়েছেন। বাট হোয়াটস দ্য এনভায়রনমেন্ট, মানে এই যে একটা আইসিসি ইভেন্টে যাওয়ার আগে যে একটা হাইপ, একটা ইমেজ, সেটাকে ফিল করছেন কিনা, মানে সেই ব্যাপারটা মনে হচ্ছে কিনা? দেখুন, মেহেদী মিরাজ ছুটিতে, বরিশালে 5 জন ক্রিকেটার আছেন, তাহিদ হৃদয়, ক্যাপ্টেন শান্ত, রিশাদ, তারপরে আরও কয়েকজন আছেন যারা বরিশালে খেলছেন এবং তারা মাহমুদুল রিয়াদ, মুশফিকুর রহিম, নামগুলোই বললাম। তো তারা নেই, এই 5 জন নেই, মিরাজ ছুটিতে 6 জন। তো এছাড়া আজকে আবার তানজিদ তামিম গতকালকে প্র্যাকটিস করেছেন, সৌম্য সরকার প্যাকটিস করেছেন, জাকির আলী অনেক প্র্যাকটিস করেছেন, তানজিম সাকিব যোগ দিয়েছেন, তাসকিন আহমেদ যোগ দিয়েছেন, পারভেজ ইমন নেই, মিরাজ নেই, এ দুজন ছুটিতে। অর্থাৎ চট্টগ্রামের ক্রিকেটাররা এবং বরিশালের ক্রিকেটাররা 10 তারিখে তারা জয়েন করবেন, যারা প্লে অফ পর্যন্ত খেলেছিলেন। বাকিদের তো আগেই দল বিদায় হয়ে গেছে, তারা চলে এসেছেন। এটা ব্যাপারটা স্বাভাবিক, কারণ এমন একটা স্কেডিউল যে আপনি বিপিএলের পরেই এই ক্যাম্পের পরে আপনার উড়াল দিতে হবে। তো খুব স্বাভাবিকভাবে এটা আসলে তারাও একটু কোণঠাসা, তো যার কারণে অনেক ক্রিকেটারই নেই। তো আজকের প্র্যাকটিস যেটা আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, যিনি খুব পরিমিত প্র্যাকটিস করেন, সাকিব আল হাসানের মধ্যে খুব বেশি প্র্যাকটিস করেন না। তবে আজকে তাকে আমি দেখেছি দুপুর 2টা থেকে তিনি সন্ধ্যা পর্যন্ত ইনডোরের গ্রাউন্ডে প্র্যাকটিস করেছেন, রাতে প্র্যাকটিস করেছেন। তো মুস্তাফিজ খুব ভালো সময় দিয়েছেন, এটা আমি খানিকটা অবাক হয়েছি যে মুস্তাফিজ সাধারণত এমন করে না। তো নিশ্চয় হয়তো বা তার মনে হচ্ছে তার দেয়ালে পিঠে গেছে, বিপিএল খুব ভালো করতে পারেনি, ওই কারণেই মনে হচ্ছে যে অন্যান্য 3 বোলার যদি দেখেন, নাহিদ রানা গত 1 বছর খুব ভালোই খেলেছেন, তাসকিন আহমেদ দুর্দান্ত ফর্মে আছেন, বিপিএলে দুর্দান্ত করেছেন, তানজিম সাকিব 8টা ম্যাচে মেবি 13টা উইকেট বা 10টা ম্যাচে 13টা উইকেট এমন করেছেন। তো খুব স্বাভাবিকভাবেই মুস্তাফিজ ছাড়া বাকি সবাই মোটামুটি ফর্মে আছেন। তো মুস্তাফিজের মধ্যে ওই ক্ষুধাটা আজকে দেখেছি আমি, যে আমার ফিরতেই হবে। আরেকটা জিনিস ভালো লেগেছে, তানজিম সাকিবের ব্যাটিং করাটা। সারাদিন তিনি বিকেলে সেশন পুরোটা ব্যাটিং করেছেন। অর্থাৎ বাংলাদেশের লোয়ার অর্ডারে যে ব্যাটসম্যানদের যে একটা সমস্যা থাকে, যে তাসকিন যেটা ইমপ্রুভ করে দেখিয়েছেন যে রান করতে হবে নিচের দিকে নামলেও, সেটাই তানজিম সাকিব করেছেন। এবং এটাই আমার খুব আজকের দিনে আমার সবচেয়ে ভালো লাগার ব্যাপারই হচ্ছে এই দুইটা, যে মুস্তাফিজ পুরো দিন প্র্যাকটিস করেছেন, তানজিম সাকিব পুরো দিন ব্যাটিংয়ে সময় দিয়েছেন। আপনার কাছে কি? না, এরকম আসলে ছোট ছোট অনেক বিষয় রয়েছে, যেটা আমরা বললাম যে আমরা তো পার্টিকুলার আলাদা আলাদা আমরা সেই কাজগুলো নিয়ে আপনাদের সামনে আলাদা আলাদা ভিডিওই আমরা দেখাবো, যেখানে জাকির আলী অনেক থাকবেন, তাসকিনকে নিয়ে থাকতে পারে, মুস্তাফিজের ব্যাপারটা বললেন, এবং ওভারঅল পেসার নিয়েও কিন্তু বেশ দারুণভাবে ফলো করার মতো বেশ কিছু কাজ হয়েছে। সবগুলো অবশ্যই আপনারা আসলে মিডফিল্ডের পেজে দেখতে পারবেন, যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে যে প্রস্তুতিটা চলছে সেটা ঠিক তেমন হয়েছে। এবং অবশ্যই চোখ রাখুন মিডফিল্ড ভিডিওসে।